বর্ষা সোফায় বসে টিভি দেখছে। কলিং বেল বাজতে বর্ষা গিয়ে দরজা খুলে দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কি শালিকা, ব্যাপার কি? এভাবে তাকিয়ে আছো কেন? দুলাভাই, আপনাকে তো চিনাই যাচ্ছে না। দাড়িগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে, তবে দেখতে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তো তোমার রাগী বদমেজাজি আপুটা কই? দুলাভাই, আপু শুনতে পারলে আপনাকে আস্ত রাখবে না। আপু রুমেই আছে। শ্রাবণ রুমে গিয়ে দেখে মেঘলা ঘুমিয়ে আছে। দরজা আস্তে করে লক করে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে মেঘলা এখনো ঘুমিয়ে আছে। শ্রাবণ ধীরে মেঘলার মুখোমুখি হয়ে শুয়ে মেঘলার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মেঘলা শ্রাবণের কোমরে হাত রাখে। শ্রাবণ এগিয়ে গিয়ে মেঘলার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে মেঘলা বড় বড় চোখ করে তাকায়। তুমি? হ্যাঁ, আমি শোনাবো। শ্রাবণ মেঘলাকে টান দিয়ে বুকে তুলে নিয়ে কোমর জড়িয়ে ধরে। কেমন আছো? এসেই ফাজলামো শুরু করে দিছিস? বারে, কতদিন আমার ধানি লঙ্কা বউকে জ্বালাই না। মনের ভিতর কেমন আনচান করছে। মেঘলা শ্রাবণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো বউ? তোমার ফেসটা অনেক পরিবর্তন লাগছে দাড়ির জন্য। কামড় দিয়ে তো চিহ্ন বানিয়ে দিছিলে, তাই ছোট সাইজ করে রেখে দিছি। কোনোদিন তো লাভ বাইট পাবো না, এটাই ভেবে নেই বউয়ের দেওয়া লাভ বাইট। ছাড়া উঠতে হবে। আর একটু থাকো না, আমি ওয়াশরুমে যাব। এই সন্ধ্যার সময় কে ঘুমায়? তোমার কি শরীর খারাপ? না, এমনি শুয়েছিলাম, চোখটা লেগে আসছিল তাই। ছাড়ো। শ্রাবণ মেঘলাকে ছাড়লে মেঘলা উঠে শাড়ি ঠিক করে চুলে হাত খোপা করতে করতে ওয়াশরুমে চলে যায়। শ্রাবণ মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে মুচকে এসে উঠে ড্রয়িং রুমে চলে আসে। সকাল সকাল সবার কাছ থেকে বিদায় নিয়ে শ্রাবণ আর মেঘলা রওনা হয়। বাসায় যেতে বিকেল হয়ে যায়। কলিং বেল বাজতেই রহিমা দরজা খুলে দেয়। খালা, আম্মু আব্বু এখনো আসেনি? না সাহেব, আমারে তো বইলা গেছে শ্রাবণ আইলে কইও কাল আসবো। ও খালা, তুমি এখন চলে যাবে? হ্যাঁ সাহেব, পোলাডা আছে, না গেলে কাঁদবো। তাহলে কাল সকাল সকাল চলে এসো। মেঘলা বলে উঠে, খালা বরং তুমি পরশু দিন এসো। এই যে ম্যাডাম, এত কাজকর্ম কি করবে? সেটা তোমাকে ভাবতে হবে না, খালা তুমি যাও। আচ্ছা বলে রহিমা বেরিয়ে যায়। মেঘলা রুমে চলে যায়। শ্রাবণ দরজা লাগিয়ে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর মেঘলা গোসল করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে শ্রাবণের সামনে এসে দাঁড়ায়। শ্রাবণ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মেঘলা শ্রাবণের সামনে গিয়ে তুড়ি বাজায়। শ্রাবণ বলে ওঠে, ফ্রেশ হয়ে নাও। শ্রাবণ উঠে রুমে চলে যায়। মেঘলা রান্নাঘরের দিকে যায়। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে মেঘলাকে দেখতে না পেয়ে রান্নাঘরে যায়। মেঘলা কোমরে শাড়ি গুজে রান্না করছে। শ্রাবণ গিয়ে মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। মেঘলা বিরক্তির সাথে বলে ওঠে, ছাড়ো। কেন, আমি ধরলে বিরক্ত লাগে বুঝি? তোমাকে বিরক্ত করতে আমার ভালো লাগে। মেঘলা গায়ের সমস্ত শক্তি দিয়ে ছাড়িয়ে ঘুরে শ্রাবণকে জোরে ধাক্কা মেরে দিয়ে রেগে বলে, কতবার বলবো সবসময় আমাকে বিরক্ত করবি না, কথা কানে চায় না? শ্রাবণ মেঘলার দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। মেঘলা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার রান্নার কাজে মনোযোগ দেয়। সব রান্না শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। মেঘলা রুমে গিয়ে দেখে শ্রাবণ শুয়ে কপালের উপর হাত রেখে চোখটা বন্ধ করে আছে। মেঘলা এক নজর দেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে শ্রাবণকে ডাকতে থাকে, এই যে শুনছো? শ্রাবণ মেঘলার দিকে তাকায়। খাবে চলো। খিদে নেই বলি শ্রাবণ ঘুরে শয়। আমি যে এত কষ্ট করে রান্না করলাম, আমি তো বলিনি রান্না করতে। কিছুক্ষণ চুপ থেকে মেঘলা বলে, তখনকার জন্য সরি। শ্রাবণ মেঘলার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, সরি? আসলে আমি বেহায়া হয়ে গেছি। হাজার অপমান করার সত্ত্বেও বারবার তোমাকে বিরক্ত করেই যাচ্ছি। ভালোবাসি যে। আমি ভাবতাম হয়তো একদিন তুমিও আমাকে ভালোবাসবে, কিন্তু না, আমার ধারণা ভুল। সরি তো আমার বলা উচিত। মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শ্রাবণের কথাগুলো শুনছে। শ্রাবণ উঠে রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেঘলা খাবারগুলো ফ্রিজে রেখে এসে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে থাকে। রাত 11টা বাজতে চলল, শ্রাবণ এখনো রুমে আসেনি। উঠে সারা বাসা খুঁজতে থাকে, না পেয়ে ছাদে চলে যায়, ওখানেও পায় না। মেইন দরজার কাছে গিয়ে দেখে দরজা খোলা। দরজাটা আটকিয়ে সোফায় এসে বসে শ্রাবণকে কল দেয়। রিং হয়, রিসিভ করে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ না করায় ফোনটা পাশে রেখে দেয়। অপেক্ষা করতে করতে একসময় সোফায় ঘুমিয়ে যায়। সকালবেলা কলিং বেল বাজতে মেঘলা দরজা খুলে দিয়ে তাকিয়ে থাকে। ভাবি, ওভাবে তাকিয়ে আছো কেন? শাহনাজ বেগম বলে, বৌমা তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? আর শ্রাবণ কোথায়? আম্মা, ও তো সেই রাতে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। ছেলেটা অনেক বেপরোয়া হয়ে গেছে বলে শাহনাজ বেগম রুমে চলে যায়। পিছন পিছন তানিয়াও যায়। রাইসুল আহমেদ সোফায় গিয়ে বসে। মেঘলা তাপসীকে কোলে নিয়ে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর তাপসী কোল থেকে নেমে শাহনাজ বেগমের রুমে চলে যায়। মেঘলাও রুমে চলে যায়। তানিয়া ফ্রেশ হয়ে এসে সোফায় বসে টিভি অন করে দেয়। কিছুক্ষণ পর কলিং বেল বাজলে তানিয়া দরজা খুলে দেয়।
দাদা ভাই, তুই কোথায় ছিলি সারা রাত? শ্রাবণ কিছু না বলে রুমের দিকে যেতে নিলে রাইসুল আহমেদ ডাক দেয়, শ্রাবণ। শ্রাবণ ওখানেই দাঁড়িয়ে পড়ে। রাইসুল আহমেদ উঠে শ্রাবণের কাছে যায়। কোথায় ছিলে বাবা সারা রাত? শ্রাবণ উত্তর না দিয়ে আবার চলে যেতে নিলে শাহনাজ বেগম রুম থেকে বেরিয়ে এসে শ্রাবণের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে রেগে বলে, সারা রাত কোথায় ছিলি? বিয়ের আগেও যেমন ছিলি এখনো তেমনই থেকে গেলি? বউ রেখে রাত বেরাত বাসার বাইরে থাকিস। ভাবতাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, তা না আরো বেপরোয়া হয়ে গেছিস। শাহনাজ, এত বড় ছেলের গায়ে হাত তুলতে নেই। তুমি চুপ থাকো, তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা আজ এমন হয়ে গেছে। এই দৃশ্যটা মেঘলার চোখ এড়ায়নি। শ্রাবণ চুপচাপ মাথা নিচু করে রুমে চলে আসে। মেঘলা খাটে পা নামা দিয়ে বসে আছে। শ্রাবণ মেঘলার দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে রুম থেকে বেরিয়ে যেতে নিবে মেঘলা শ্রাবণের সামনে এসে দাঁড়ায়। শ্রাবণ মেঘলার দিকে তাকায়। সামনে থেকে সরো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শ্রাবণ কিছু না বলে মেঘলাকে ক্রস করে বেরিয়ে যেতে নিলে মেঘলা শ্রাবণের হাত ধরে আটকায়। শ্রাবণ রেগে বলে, হাত ছাড়, প্লিজ আমার কথা শোনো। শ্রাবণ রেগে মেঘলাকে জোরে ধাক্কা দেয়। মেঘলার দেওয়ালের সাথে লেগে কপালে আঘাত পেয়ে ফ্লোরে পড়ে যায়। শ্রাবণ রাগী কণ্ঠে বলে, কি শুনবো তোর কথা? তোর সমস্ত শরীরে ইগো আর ক্রোধ। থাক না তোর ইগো আর ক্রোধ নিয়ে, আমি তো তোকে মুক্ত করেই রেখেছি। না তোর কাছে আসছি, না তোকে বিরক্ত করছি। বলেই শ্রাবণ দেওয়ালে ঘুষি মেরে রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা এতক্ষণ অশ্রুসিক্ত চোখে শ্রাবণের কথাগুলো শুনছিল, ফ্লোরে বসেই। মেঘলা উঠে দাঁড়ায়, মাথাটা ঘুরে উঠে কপালে হাত রাখে। কপাল কেটে রক্ত বের হচ্ছে। হাঁটতে লাগে, মাথা ঘুরে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যায়। শ্রাবণকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখে তানিয়া শ্রাবণের রুমে আসে। মেঘলাকে ওভাবে পড়ে থাকতে দেখে তানিয়া দৌড়ে যায়। মেঘলাকে ডাকতে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে শাহনাজ বেগমকে ডাক দেয়। শাহনাজ বেগম এসে মেঘলার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। মেঘলা চোখ খুলে উঠতে লাগলে শাহনাজ বেগম ধরে ওঠায়। মেঘ, তোমার এই অবস্থা হলো কি করে? কপালে তো কেটে গেছে। ওই বদমাইশ নিশ্চয়ই কিছু করেছে। না আম্মা, ও কিছু করেনি। ওই বদমাইশকে আজ বাসায় আসতে দাও। বলেই মেঘলাকে ধরে খাটে বসিয়ে কপালে ব্যান্ডেজ করে দেয় শাহনাজ বেগম। শাহনাজ বেগম তানিয়াকে মেঘলার কাছে থাকতে বলে বকবক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ভাবি, তোমার এই অবস্থা হলো কি করে? দাদাভাই কি তোমাকে মেরেছে? মেঘলা খাটে পাটা উঠিয়ে খাটের সাথে হেলান দিতে দিতে বলে, না, পড়ে গেছিলাম। তোমার দাদাভাই কোথায়? দাদাভাই তো বেরিয়ে গেল। তানিয়া, আমার ফোনটা একটু দাও। তানিয়া ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা এনে মেঘলার হাতে দিয়ে খাটের উপর পা নামা দিয়ে বসে। মেঘলা ফোন নিয়ে শ্রাবণকে কল দেয়। রিং হয়, রিসিভ করে না। অনেকবার ট্রাই করে, ব্যর্থ হয়ে ফোনটা পাশে রেখে দেয়। সন্ধ্যা 6টা, তানিয়া আর মেঘলা সোফায় বসে আছে। কলিং বেল বাজলে মেঘলা গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখটা শুকনো ভাব। শার্টের হাতা ফোল্ড করা, সামনের একটা বোতাম খোলা। মেঘলা সরে দাঁড়ালে শ্রাবণ ভিতরে আসে। শাহনাজ বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, এই হারামজাদা, এখন বাসায় আসার সময় হলো? কেন বাসায় ফিরলি? তোর মতো অবাধ্য ছেলের দরকার নেই। এখনই বাসা থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। বলে শ্রাবণ চলে যেতে নেয়। মেঘলা গিয়ে হাত ধরে আটকায়। হাত ছাড়। শ্রাবণ ঝাঁকি দিয়ে হাত ছাড়িয়ে চলে যায়। ও মা, ওকে যেতে দাও। এ আজ নতুন না, ওর এই ব্যবহার দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। বলে শাহনাজ বেগম রুমে চলে যায়। মেঘলা রুমে গিয়ে কান্না করতে থাকে। ফোনটা বেজে উঠে আঁচল দিয়ে চোখ মুছে ফোনটা কানে ধরে। আম্মু, কেমন আছো? তোর কণ্ঠটা এমন লাগছে কেন? আম্মু, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই হয়তো। ও, তোর ভাই এখন অনেকটাই সুস্থ, কথা বলতে পারছে। একদিন শ্রাবণকে নিয়ে ঘুরে যাস। আচ্ছা আম্মু। মেঘ, তোর ভাবি কথা বলবে বলে ফোনটা তামান্নাকে দিয়ে রুমে চলে যায়। হ্যালো মেঘ, কেমন আছো? ভালো ভাবি, তুমি? ভালো। মেঘ, তোমার কি হয়েছে? কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? কিছু না ভাবি। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? মেঘলা কান্না করে দেয়। এ পাগলি মেয়ে, কান্না করছো কেন? মেঘলা কান্না থামিয়ে তামান্নাকে সব কথা বলে। মেঘ, তুমি মোটেও ঠিক করনি। একটা মেয়ের জন্য শ্রাবণ পারফেক্ট হাজবেন্ড, আর তুমি পেয়েও তাকে অবহেলা করেছো। তোমার এই অবহেলার জন্য আজ তোমাকে পস্তাতে হচ্ছে। ভাবে, আমি এখন কি করব? ও যদি আর বাসায় না ফিরে? আমি বরাবরই ওর সাথে খারাপ আচরণ করে আসছি। আমি এখন বুঝতে পারছি শ্রাবণের অবহেলা আজ আমাকে কতটা কষ্ট দিচ্ছে। ওকে ছাড়া থাকা আমার পক্ষে কঠিন ভাবে। টুকটাক কথা বলে ফোন রেখে দেয়। মেঘলা ফ্রেশ হয়ে এসে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ে। চোখটা বন্ধ করে শ্রাবণের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আনমনে হাসতে থাকে। রাত 12টা নাগাদ। শ্রাবণের আব্বু, ছেলেটা তো এখনো বাসায় ফিরলো না। তুমি তো বাসা থেকে বের করে দিছো, এখন খোঁজ নিচ্ছ কেন? এর আগেও তো কতবার বেরিয়ে যেতে বলেছি। আজকের মতো তো এত রাত পর্যন্ত অপেক্ষা করিনি। একটা ফোন দিয়ে দেখো তো। রাইসুল আহমেদ ফোন দেয়। ফোনটা সুইচ অফ বলে। ফোন তো সুইচ অফ। আমার ছেলেটার কোনো বিপদ হয়নি তো?
চিন্তা করো না, সকালে চলে আসবে, ঘুমিয়ে পড়ো।